হীরামন পল একাডেমির পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। দীপাবলির পরের দিন আজ, ঠিক আছে, খুব সকাল সকাল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের আগামী যে কাউন্সেলিং প্রক্রিয়াটা এবং নার্সিংয়ে যে ভর্তির যে প্রক্রিয়াটা স্মুথলি কমপ্লিট হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো দেখো, আজকে যে ভিডিওতে আমি নিয়ে এসেছি, অর্থাৎ তোমাদের এই ভিডিওতে মোস্ট যে কমেন্টগুলো আমি পেয়েছি সেইগুলো নিয়েই কিন্তু আসলে ভিডিওটা বানানো হচ্ছে বা বানাচ্ছি তোমাদের জন্য। বিষয়টা হচ্ছে, প্রথমেই তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো, দাদা আমাদের যে 2022 সালে এএনএম জেএনএম এক্সাম কখন হবে, এটা উত্তর আমি অবশ্যই দেব। সাথে এখন লক করব বা কখন লক করব, ঠিক আছে, আর আমাদের রেজাল্টটা কবে আসবে। আর সব থেকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেটি হচ্ছে কি, আমাকে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছো, দাদা আমার তো যখন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করছিলাম সেখানে আমি ভুল দিয়ে ফেলেছি ইনফরমেশান, বেশ কিছু ইনফরমেশান ভুল দিয়ে ফেলেছি। তো যার কারণে আসলে সমস্যাটা হচ্ছে, আমার এখন ক্যান্সেল হয়ে যাবে কি না, তাহলে আমার এখন কী করণীয়। তো তাদের জন্যও আমি বেশ কিছু কথা বলতে চাই, যেটা হয়ে গেছে সেই সম্পর্কে বলতে চাই, এবং ভবিষ্যতে কি হতে পারে এটা নিয়ে সেগুলো বলতে চাই। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের আসলে বলবো যে 2022 সালে এএনএম জেএনএম এক্সাম হবে হচ্ছে কি, দেখো আমাদের যে একটা নোটিশ যখন এই এএনএম জেএনএমের জন্য সার্কুলেশন করা হয়েছিল, সার্কুলার দেওয়া হয়েছিল, তখন দেওয়া ছিল কি যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কিন্তু 31শে মার্চ 2021 থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এবং প্রায় 1.5 মাস চলেছিল ফর্ম ফিল আপ। তো তারপরে আমাদের ডেট অফ এক্সাম কিন্তু দেওয়া ছিল আগস্ট মাসের 14 তারিখে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু আগস্ট মাসের 14 তারিখে এক্সাম হয়নি, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন ছিল। আমাদের এক্সামটা হয়েছে 22শে আগস্ট, সম্ভবত আগস্ট না অক্টোবর জন্য এক্সামটা হয়েছে। আমি একটু পরে তোমাকে কনফার্ম হয়ে জানাবো, তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমি তোমাদের এটা পিন করে দেবো। ঠিক আছে, আর আমাদের রেজাল্ট পাবলিকেশন হওয়ার কথা ছিল হচ্ছে এন্ড অফ আগস্ট, অর্থাৎ এটাই যে হচ্ছে সরি 3rd উইক অফ সেপ্টেম্বর হচ্ছে আমাদের রেজাল্ট আউট হওয়ার ডেট ছিল। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমাদের সেপ্টেম্বর 3rd উইকের রেজাল্ট পাবলিক হয়নি, কিন্তু একটু কিছুটা পরে হলেও মোটামুটি 26 তারিখের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা এই বলছো যে এএনএম জেএনএম 2022 সালে এক্সাম কখন হবে, তো এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। দেখো, এটাই কিন্তু মেন শিডিউল। তো তোমাদের এক্সামে যে অনলাইন ফর্ম ফিল আপ অবশ্যই আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। এবার পরবর্তী যে কোশ্চেনটা আমি তোমাদের বলবো, রেজিস্ট্রেশনের সময় অনেকে হয়তো চয়েস লক করে দিয়েছো, ঠিক আছে, অনেকে এখনও লক করতে পারছো না। তো এইটা হচ্ছে কাদের হয়েছে, দেখো যারা 2021 সালে এএনএম জেএনএম পরীক্ষা দিয়েছো, যারা এলিজেবল, অনেকেই যখন রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল, রেজিস্ট্রেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে চয়েস লক করার যে অপশানটা ছিল সেটা অ্যাক্টিভ ছিল, অনেকে সেটা চয়েসগুলো করে লক করে দিয়েছে। লক করে দিয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের পূর্বেও বলেছি, লকটা এখন না করে তোমরা যদি 9 তারিখ অবধি, যেহেতু চয়েস লক করার ডেট রয়েছে, তোমরা যদি 9 তারিখের দিকে করো বা 8 তারিখে করো, সেটা সব থেকে ভালো হয়। কেননা তুমি যখন কলেজগুলো চয়েস করছো, কলেজগুলো তো একটু আগু পিছু করার দরকার হতে পারে কি না বলো। দেখো, যে ভালো র্যাঙ্ক করেছো তার কিন্তু আসলে কলেজ সিলেক্ট করা ভীষণ একটা ইম্পর্টেন্ট দরকার। দেখা যাচ্ছে র্যাঙ্ক অনেক ভালো, কিন্তু কোনো একটা নর্মাল কলেজ সে প্রথম দিকে সিলেক্ট করে ফেলেছে, তাহলে কিন্তু সে নর্মাল কলেজটাই পাবে, ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু ভালো কলেজ পাবে না। এটাই হচ্ছে বিষয়। তো সেই কারণে অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরো, আরও একটু ভালো করে খোঁজ নাও কোন কলেজটা ভালো, কোন কলেজে পরিবেশ ভালো, কোন কলেজে প্র্যাকটিক্যাল ভালো হয়। পরিবেশ বিষয়টা আর প্র্যাকটিক্যাল বিষয়টা, পড়াশোনা বিষয়টা ভীষণ ফ্যাক্ট করে। কেননা আমাদের যে এএনএম জেএনএম যারা পাশ করে থাকো, তাদের যে রিক্রুটমেন্টটা হয় সরকারি নার্সিং স্টাফ পদে, ঠিক আছে, সে জিএনএম হোক বা এএনএম হোক, সব কিছুর ক্ষেত্রে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের এই যে একাডেমিক স্কোরটা, জিএনএম বা এএনএম যখন করছো, তোমাদের যে স্কোরটা বা মার্কসটা তোমরা পাও, সে মার্কসটা ভীষণ আকারে ভ্যারি করে। সেই মার্কসের উপর ভিত্তি করে আর হচ্ছে তোমাদের কিছুটা ইন্টারভিউ, ঠিক আছে, এর উপর ভিত্তি করে তোমাদের সম্পূর্ণ মেরিট লিস্টটা হয় এবং সরকারিতে তোমরা চাকরি পাও। আজকে কিন্তু ইতিপূর্বে একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে, যে আমাদের নার্সিংয়ে কী করে রিক্রুটমেন্ট হয়, কখন শুরু হয়, সমস্ত প্রসিডিওর, স্যালারি কী দিকে অবস্থা, সব কিছু আমি বলে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো, আমি আই বাটনে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। ঠিক আছে, আর লাস্ট আর একটা কোশ্চেন তোমাদের যে এসছে, সেটা হচ্ছে কি, দাদা রেজাল্ট আসবে কখন। রেজাল্ট কিন্তু আমাদের এই যে
ফার্স্ট রাউন্ডে যারা রেজিস্ট্রেশন করছো ফার্স্ট রাউন্ডের জন্য, তাদের রেজাল্টটা কিন্তু তোমাদের মোটামুটি আশা করো যে এখানে কিন্তু একটা টাইম শিডিউল দিয়ে দিয়েছে। যদি আমরা সেখানে চলে যাই, এখানে পুরোপুরি দেওয়া আছে কবে নাগাদ আমাদের রেজাল্ট দেওয়া হবে। টাইম টেবিল ফর এনএম জেনএম যদি চলে যাও, এখানে আমাদের স্পষ্টভাবে দেওয়া রয়েছে রেজাল্টটা কিন্তু 13 তারিখে পাবলিশ হবে। তো 13 তারিখে যদি তোমাদের পাবলিশ হয়, তাহলে তোমাদের 13 তারিখে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে, যদি তোমাদের কোনো কলেজ পেয়ে থাকো, তাহলে তোমাদের যে রেজিস্ট্রেশন কাউন্সিলিংয়ের প্রসেসটা রয়েছে সেই পেজে গেলে কিন্তু তোমাদের একটা সিট অ্যালটমেন্ট নামে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে তোমাদের সমস্ত কিছু দেখতে পাবে যে কোনো কলেজ পেয়েছো কিনা। সাইবার ক্যাফেতে যদি দেখতে পারো, নিজের ফোন থেকেও তোমরা দেখতে পারো, কারণ যখন তোমরা রেজিস্ট্রেশন করছো তখন একটা পাসওয়ার্ড কিন্তু তোমরা দিচ্ছ। সেই পাসওয়ার্ডটা হচ্ছে, আর রোল নাম্বারটা হচ্ছে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। সেটা তোমাদের যখন পরবর্তীতে তোমাদের সিট অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা তোমাদের সিট কোনো পেয়েছো কিনা সেটা সম্পর্কে অ্যালটমেন্টের ডাউনলোড যাবতীয় প্রসিডিওর কিন্তু ওই রোল নাম্বার এবং পাসওয়ার্ডের উপর ভিত্তি করে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর সব থেকে লাস্ট যে কোশ্চেনটা আমি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাকে যারা ইতিমধ্যে জিজ্ঞাসা করছে, দাদা কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময় কিন্তু ভুল করে ফেলেছি, তাহলে আমি কি করব, আমার ফর্মটা কি ক্যান্সেল হবে? দেখো, বিষয়টা হচ্ছে আমাদের বিষয়টা বুঝতে হবে যে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশানটা দিয়েছিল সেখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছিল যে তোমাদের উচ্চ মাধ্যমিকে যাদের বয়সটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে, টোটাল 35 বছর বয়স অবধি তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এসসি এসটি ওবিসির জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটি সে পাবে না বয়সের ছাড় দেওয়ার ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। আর যদি যে তোমাদের একাডেমিক ডিটেলস রয়েছে সেখানে মার্কস ইনপুটের প্রবলেম হয়, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হবে। যেমন অনেকেই বলছো, দাদা ইংলিশের কি তাহলে 40% মাস্ট? অবশ্যই। ইন্ডিয়ান নার্সিং যে কাউন্সিল রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং যে কাউন্সিল রয়েছে, তারা কিন্তু যৌথভাবে একটা বিষয় একদম ফিক্স করে দিয়েছে। তুমি যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হও বা সরকারি কলেজে ভর্তি হও না কেন, ইংরেজিতে মিনিমাম 40% নাম্বার থাকা বাধ্যতামূলক। অর্থাৎ তোমাকে 40% নাম্বার থাকতেই হবে। তুমি অনেক ভালো র্যাঙ্ক করেছো, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল তুমি ভালো র্যাঙ্ক করে যখন কলেজে ভেরিফিকেশন করতে যাচ্ছে ডকুমেন্টসগুলো নিয়ে, তখন তোমার মার্কশিটটা চেক করা হচ্ছে, দেখা যাচ্ছে তোমার ইংলিশে 40% নাম্বার নেই, বা তোমার যে একাডেমিক ডিটেলসগুলো তুমি ইনপুট করেছো তোমার মার্কশিটের সঙ্গে মিলছে না। যাই হোক না কেন, 2-3 পার্থক্য যা, ঠিক আছে, তেমনি 10-20-30 এর পার্থক্য কিন্তু একই কথা, ঠিক আছে। ভুলই, এটাই হচ্ছে বিষয়। তো তোমাদের আমি বলবো, যদি সামান্য বা সিলি মিস্টেক হয়ে থাকে, যেমন অনেকে প্রেমিসেস নাম্বার ভুল করেছো, ঠিক আছে, প্রেমিসেস নাম্বার বাবার নাম দিয়ে দিয়েছো, অনেকে ব্যাঙ্ক ডিটেলস ভুল দিয়েছো। ব্যাঙ্ক ডিটেলস ভুল দেওয়াটা খুব একটা ক্রাইম না, কেননা যদি ভুল হয়ে যায় তাহলে কী হবে, তোমাদের যে 1000 টাকা রিফান্ড, যদি কেউ কলেজ পেয়ে থাকো পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের রিটার্ন 1000 টাকা আসতো, সেটা তুমি পাবে না, যদি না তারা আবার পুনরায় টাকাটা পাঠানোর জন্য নতুন করে ব্যাঙ্ক ডিটেলস না নেয়। এটা হচ্ছে বিষয়। আর যারা অলরেডি ভুল করে ফেলেছে কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময়, দেখো তাদের জন্য আমি বিশেষ কোনো আশা দিতে পারছি না, কিন্তু এটুকু বলবো, কলেজ অর্থনৈতিক কিন্তু যারা সরকারিতে চান্স পাও তারা কিন্তু বেশ সদয় হয়ে থাকে, ঠিক আছে। নামের স্পেলিং ভুল বা টুকটাক সিলি মিস্টেকগুলো ওরা মানে আন্ডারস্টিমেট বেশ একটা করে না, ঠিক আছে, ওরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়ে তোমাদের ছেড়ে দেয়। এটা হচ্ছে দেখা যায়, কিন্তু এখন হবেই কি না সেটা কিন্তু আসলে গ্যারান্টি দেখেও বলতে পারবে না। এটাই হচ্ছে তোমাদের জন্য একটা আশার কথা আমি তোমাদের শোনাতে পারি। এর বাইরে আসলে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, কেননা যেহেতু সম্পূর্ণ একটা কাউন্সিলিং যে প্রক্রিয়াটা একটা সেন্ট্রালাইজড প্রসেসে হবে, সেখানে তোমার সমস্ত কিছু যারা অফিসিয়াল রয়েছে তারা ভেরিফাই করবে, অনলাইনে যে তুমি যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেগুলো ভেরিফাই হবে, তোমার র্যাঙ্কটা দেখা হবে, সব কিছু দেখে যেহেতু একটা কলেজ পাচ্ছ, রুলসগুলো স্ট্রিক্টলি আসলে ফলো হয়ে থাকে। বাট আমি তোমাদের জন্য প্রে করবো, যারা অলরেডি ভুল করে ফেলেছো তাদের কোনো কিছু হবে না। তোমরা অবশ্যই এখন নিরাশ হয়েও না। দেখো, রেজিস্ট্রেশন যখন কলেজ পাচ্ছ, তোমাদের অ্যালার্ট হওয়ার পর অবশ্যই তার জন্য একটু ওয়েট করো, কলেজে যাও, স্যারের সঙ্গে কথা বলো, দেখো কী হয়, ঠিক আছে। অনেক ব্যবস্থায় আছে, আগে যদি চান্স হয়ে যায় অনেক ব্যবস্থায় আছে, ঠিক আছে। সেখানে কলেজে গেলে দেখতে পারবে কত সিস্টেম, কত কিছু দেখতে পারবে। আগে কলেজে যাও, বুঝতে পারবে। তো আগের থেকে হতাশ হয়েও না। আমি বলছি, সব জায়গায় কিন্তু একটা নিচুর লাইন থাকে, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তোমাদের সেখানে কিন্তু আসলে যে স্যারদের সঙ্গে কথা বলতে হবে, তোমাদের সমস্যাগুলো শেয়ার করতে হবে। তাহলে হয়তো স্যাররা যদি তোমাকে একটু ক্ষমা করে দেন, হয়তো দিতেও পারেন, নাও দিতে পারেন। না দেওয়াটা হচ্ছে অফিসিয়াল নিয়ম, দেওয়াটা হচ্ছে আনঅফিসিয়াল যদি স্যারদের মনে হয়।
এটা হচ্ছে সমস্ত বিষয়। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের সঙ্গেই থেকো। আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের সবসময় আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি, যেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। আর আমি চেষ্টা করব, দেখো আজকে আমি লাইভ আসতে চাচ্ছিলাম কিন্তু লাইভে আসছি না, কারণ হচ্ছে কি যেহেতু আমাদের দীপাবলি চলছে, পূজা চলছে, তো অনেকেই আসলে এই সন্ধ্যার সময়টা অ্যাটলিস্ট ঘুরতে যাবে। তোমাদের সবাইকেই আমি বলে রাখি, দেখো আমাদের নৈহাটিতে এবং বারাসাতে খুব সুন্দর প্রতিমা পূজা হচ্ছে, খুব সুন্দর প্যান্ডেল হয়, থিম পূজা হয়। দুর্গা পুজোর জন্য কিন্তু আমাদের বারাসাত এবং নৈহাটিটা ভীষণ আকারে ফেমাস। এখান থেকে আসলে এখানে আমাদের যে কালী পুজো আসে সেটা কিন্তু দেখতে দূর দূরান্ত থেকে, যেমন নেপাল থেকে, বাংলাদেশ থেকে, সুদূর সাউথ ইন্ডিয়া থেকেও এখানে কালী পূজা দেখতে চলে আসে, দীপাবলি অনুষ্ঠান দেখতে চলে আসে। তো তোমাদের সকলকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে এবং নৈহাটিতে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থেকো সবাই।